জনগণের আস্থা অর্জনে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা। নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। ভাষান্তর নিয়ে বিদেশিদের অপপ্রচারের অভিযোগ। উন্নয়ন সহ্য করতে পারে না বিএনপি, বললেন ওবায়দুল কাদের। 2022 সালের জুনের আগেই শেষ হচ্ছে 4 মেগা প্রকল্প। পিকে হালদারের বিষয়ে তথ্য দিয়েছে কানাডা। হাইকোর্টকে জানালো দুদক। ক্ষতিগ্রস্ত 4 জনকে পক্ষভুক্ত করার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অপরাধ দমনে জনগণকে সঙ্গে নিয়েই পুলিশকে কাজ করতে হবে। তাই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 37তম বিসিএস এর পুলিশ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে পুলিশকে সময়োপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেস্ট ফিল্ড পারফর্মার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। পরে 37তম বিসিএস এর নবীন পুলিশ কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র কর্মকর্তারা। দেশের আইন শৃঙ্খলা রক্ষা। আনুষ্ঠানিকতা শেষে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা করে মানুষের আস্থা অর্জনের তাগিদ দেন তিনি। মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানব পাচার ইত্যাদি, এগুলো শুধু বাংলাদেশ না, এটা একটা বলতে গেলে একটা বৈশ্বিক ক্রাইম। এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করা, তাছাড়া সন্ত্রাস জঙ্গিবাদ দমন করা এবং মাদক, যেটা আমাদের সমাজকে করে করে খাচ্ছে, সেখানে কিন্তু পুলিশ অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে এবং এটাকে আরও দক্ষতার সাথে দমন করতে হবে। সময়ের সাথে সাথে অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে পুলিশের আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। সেই জন্যই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি, পুলিশের যাতে আরও উন্নতি হয় এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য নিশ্চিত করতে পারি। আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের মনে রাখতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানুষের সেবা দেওয়া, মানুষের জীবন মান উন্নত করা, এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি প্রয়োজন। তোমাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে। সবসময় দেশের মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। 2041-এর সৈনিক হিসেবে উল্লেখ করে তরুণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ভাষান্তর সম্পর্কে ভালোভাবে না জেনেই বিদেশি বিভিন্ন মহল মিথ্যাচার করছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দ্বিপাক্ষিক বহুপাক্ষিক উদ্যোগ শেষে আইনগত প্রক্রিয়ার পরও বাস্তুচ্যুত কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। বারবার কথা দিয়েও কথা রাখেনি মিয়ানমার। শেষ পর্যায়ে এসে ভেস্তে গেছে সবকিছুই। সব মিলিয়ে 6 লাখ রোহিঙ্গার তালিকা দেওয়ার পর 28,000কে ভেরিফাই করেছে দেশটি। এই যখন অবস্থা, তখন গত বৃহস্পতিবার জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 132টি দেশ, বিপক্ষে 9টি এবং কৌশলগত কারণে ভোটদানে বিরত থেকেছে 26টি দেশ। এসব দেশকে আবারও চিঠি লিখে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি মিয়ানমারকেও প্রতিশ্রুতি রক্ষার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা চিঠি দিয়েছি। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা আজকেই পাঠিয়েছি, যারা
আমাদের সপক্ষে দিয়েছেন কিংবা বিপক্ষেও দিয়েছেন, তাদের সবাইকে একটা পত্র পাঠিয়েছি। আমি আমার কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে নতুন বছরে আপনার অভিনন্দন, শুভেচ্ছা, আর সেই সাথে আমরা চাই যে এই প্রসেসটা চালু হোক। লোকগুলো না নিলে অশান্তি হওয়ার সম্ভাবনা, আর অশান্তি হলে সবার জন্যে মুশকিল। স্বেচ্ছায় রোহিঙ্গারা ভাসান চলে যাচ্ছে, তবে বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ মন্ত্রীর। কারণ আমাদের উদ্দেশ্য ওখানে নিয়ে যাওয়া না, আমাদের উদ্দেশ্য যে তারা দে শুড গো ব্যাক টু মায়ানমার। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। তো সেইটা নিয়ে একটা নেতিবাচক প্রচারণা বিদেশে হচ্ছে। দুনিয়ার সব মাতব্বররা যারা আমাদের খালি উপদেশ দেন, আমাদের বলে আপনারা নেন, তারা তো কেউ অগ্রসরদের নেন নাই। দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি। এদিকে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ মিয়ানমার ত্রিপাক্ষিক বৈঠকেরও প্রস্তুতি চলছে। প্রত্যাবর্ষণ ইস্যুতে জাপানও কাজ করছে বলেই জানান পররাষ্ট্রমন্ত্রী। চীন এইটার মেজর উদ্যোক্তা, তারা এর উপরে লেগেই আছে। দে আর ওয়ার্কিং অন ইট। আমরা নতুন ডেট, আমরা সবসময় রেডি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না বলেই আন্দোলনের হুমকি দিচ্ছে বিএনপি। এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি এখন সাংগঠনিক সক্ষমতাহীন বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, 2022 সালের জুনের আগেই শেষ হচ্ছে 4 মেগা প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা মহামারী দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি ধীর করলেও সকল প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু, মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেলের নির্মাণযোগ্য। 2022 সালের জুন নাগাদ এই 4 প্রকল্পের সব কাজ শেষ হয়ে যাবে, উন্মুক্ত হবে জনগণের চলাচলের জন্য। সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়নের এমন ধারা চলছে। সচিবালয়ে এমন কথাই জানালেন সংশ্লিষ্ট মন্ত্রী। কর্ণফুলী টানেল, মেট্রো রেল, পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস গতি পেয়েছে কাজে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা তো আগামী বছর আমাদের এই মেগা প্রকল্প সবগুলোই উদ্বোধন করতে পারবো বলে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনা মহামারীর মতো দুর্যোগ মোকাবিলা করা গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবার কর্মসংস্থান নিশ্চিত করাকে আগামী দিনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। সরকারের স্থায়িত্বটা যে কত দরকার সেটা গত 12 বছরে একটা সরকার ক্ষমতা থাকার ফলে যে উন্নয়ন হয়েছে, ঈর্ষণীয় যে সাফল্য বাংলাদেশের অর্জন, এগুলো তো একেবারে আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির সমালোচনা করে বলেন, মেঠো বক্তৃতা আর বিবৃতি দিয়ে দল চালানো যায় না। হ্যাঁ, তারা প্রতি বছরই আন্দোলন করে, বছরের শুরুতেই বলে যে এইবার আমরা সরকার পতনের আন্দোলন, এইবার আমরা গণ অভ্যুত্থান করব। গণ অভ্যুত্থানের গর্জন তো দূরের কথা, ছোট্ট একটা ঢেউও তাদের আন্দোলনে এ যাবৎ কেউ লক্ষ্য একটা রিপোলও দেখতে পায়নি। স্থানীয় সরকার নির্বাচনে দলের নির্দেশ অমান্যকারীরা জয়ী হলেও তাদের আর ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। নিজেদের লোককে ছাড় দিলে তো এটা আরও দুর্নীতি বলুন, অনিয়ম বলুন, সেগুলোর আরও বিস্তার ঘটবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। পিকে হালদারের বিষয়ে কানাডা সরকার সুনির্দিষ্ট তথ্য দিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুদক। অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতির মেয়ে নাশিদ কামাল সহ ক্ষতিগ্রস্ত 4 আমানতকারীকে পক্ষভুক্ত করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ মামলার পরবর্তী শুনানি 5 জানুয়ারি। শাকেরা আরজুর রিপোর্ট। ব্যাংকপাড়ার আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার হালদার, যিনি পিকে হালদার নামেই পরিচিত, তার প্রতিষ্ঠানে অর্থ জমা দিয়ে প্রতারণার শিকার হননি এমন লোকের সংখ্যাও কম নয়। পিকে হালদারের পিপলস লিজিংয়ে প্রতারণার শিকার ক্ষতিগ্রস্ত 4 আমানতকারী রোববার হাইকোর্টে জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতির মেয়ে, একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন ক্যান্সারে আক্রান্ত রোগী। সকলেই অর্থ ফেরত চান। মুস্তাফা জামান আব্বাসী আমার চাচা, ওনার একটা বড় অ্যামাউন্ট এখানে আছে। আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের বাসাটা বিক্রি করে উনি যেটা পেয়েছিলেন, আমরা আমাদের আমানত ফেরত চাই। আমার বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য
এই টাকাটা আমি আমানত হিসেবে রেখেছিলাম। আমি আমার টাকা চাই, আমার মরণোত্তর খেতাব চাই না। তো আমার প্যানক্রিয়াসের যে ক্যান্সার, তা এটার জন্য আমি কোনো রকম চিকিৎসা করাতে পারতেছি না, তাহলে এই চিকিৎসা খরচাটা কে দিবে? এদিকে দুদকের আইনজীবী হাইকোর্টকে লিখিতভাবে জানিয়েছে, ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত পিকে হালদারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়েছে কানাডা। কানাডায় পিকে হালদারের ভাই ও তার প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে বলেও উল্লেখ করে দুদক। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ওই সেখানের কথাগুলি এফিডেভিট আকারে আপনি এটা দাখিল করে দেন, এটা আগামী পরশু দিন আমার লিস্টে আসবে। তার যে কোম্পানির অ্যাড্রেস পাওয়া গিয়েছে, সে কোম্পানির অ্যাড্রেসটার নাম, অ্যাড্রেস, ইভেন কি তার ভাইয়ের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারও পাওয়া গেছে, সেটা আমরা কোর্টে আজকে দাখিল করি। এদিকে পিকে হালদারকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করতে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে এনসিবি। ওদের ছবি, ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে, এই সমস্ত কাগজপত্রগুলো ওনারা এনসিবি চেয়েছে এবং দুদকের পক্ষ থেকে বলা হয়েছে ওনারা সর্বশেষ 29/12-তে এই সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। প্রায় 3.5 কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পিকে হালদারের কিছু সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয় আদালত। দেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতারের হাইকোর্টের নির্দেশও রয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই। আবারও আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। কোভিড-19 দেশে একদিনে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 15 জন মারা গেছেন ঢাকা বিভাগে। মৃতের সংখ্যা বেড়ে এখন 7,626। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 302তম দিনে দেশে 10,925 জনের করোনা পরীক্ষায় শনাক্ত 835। সংখ্যা বেড়ে 5,16,019। নতুন 978 জন সহ সুস্থ হয়েছেন 4,60,598 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 7.64%। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু 4,192 জন এবং সবচেয়ে কম ময়মনসিংহে 171 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 32,60,000-এর বেশি। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই। রোববার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া খাতুন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মা। বয়স হয়েছিল 85 বছর। লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা ও সাংবাদিকতা করেছেন। তিনি বাংলা একাডেমির কাউন্সিল সদস্য ছিলেন। সাহিত্য স্বীকৃতি হিসেবে রাবেয়া খাতুন 1993 সালে 21 পদক ও 2017 সালে স্বাধীনতা পদক পেয়েছেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পূর্ণাঙ্গ শরিয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এর আগে ব্যাংকটির নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। বছরের প্রথম দুদিন সরকারি ছুটি থাকায় 3রা জানুয়ারি 2021 থেকে শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করল ব্যাংকটি। ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম সারোয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণের আস্থা অর্জনে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা। নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। ভাষান্তর নিয়ে বিদেশিদের অপপ্রচারের অভিযোগ। উন্নয়ন সহ্য করতে পারে না বিএনপি, বললেন ওবায়দুল কাদের। 2022 সালের জুনের আগে শেষ হচ্ছে 4 মেগা প্রকল্প। পিকে হালদারের বিষয়ে তথ্য দিয়েছে কানাডা। হাইকোর্টকে জানালো দুদক। ক্ষতিগ্রস্ত 4 জনকে পক্ষভুক্ত করার নির্দেশ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।